করে শুনবেন, আমার কীর্তনের টাকা দিয়ে আমি কি করছি, যেটা আমি আমার সংসারেও পর্যন্ত লাগাই না। এই হরি নামের কীর্তনের যতগুলো টাকা, ভালো করে শুনুন, আজকের অন দ্য স্পট ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি বলছি, আমি 3টে প্রজেক্টের উপরে কাজ করছি, 3টে পরিকল্পনার উপরে। বহু মানুষ বলে যে দীনকৃষ্ণ ঠাকুর 60-65 হাজার, 1 লাখ, 1,20,000 তিনি কীর্তনে চার্জ করেন। তো তিনি কীর্তন করছেন, এত টাকা চার্জ করার কি দরকার? তো এরকম একটা কথা হয়তো আপনিও শুনেছেন। তো এটা কি দীনকৃষ্ণ ঠাকুর একা নিচ্ছে? একদম কিন্তু নয়। এরকম বড় বড় তাবর তাবর যারা কীর্তনিয়া তারা কিন্তু নেয়। প্রদীপ পাল থেকে শুরু করে, সুমন ভট্টাচার্য থেকে শুরু করে এরকম অনেকেই আছে বড় বড় যারা, তারা কিন্তু নেয়। এবার প্রশ্ন হচ্ছে, একদিকে মানুষ কুসংস্কার অন্ধবিশ্বাসকে প্রচার করার জন্য আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেয়, অন্যদিকে আবার কিছু মানুষ কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে সঠিক আলোয় আলোকিত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। তাহলে এই টাকাগুলি এরা করে কি? এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। আপনারা জানেন, এমন কিছু কিছু তাবর তাবর যারা কথাবাচক রয়েছে, যারা সন্ত গুরু রয়েছে, যারা লোকগীতি গান গায়, এইরকম বহু মানুষ রয়েছে। তারা কিন্তু কেউ হসপিটাল নির্মাণ করেছে, কেউ বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে, এরকম তাদের কিন্তু চলছে। তাহলে এই দীনকৃষ্ণ ঠাকুর এত এত টাকা নিয়ে করছে কি? এইরকম একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুর নিজে এই টাকাগুলি কি করছে তিনি নিজের মুখে বলেছেন। আমি আপনাদেরকে শোনাবো, এবং তার সাথে এমন কিছু কিছু সাধু গুরু পণ্ডিত এবং যারা সঙ্গীত শিল্পী তারা লক্ষ লক্ষ টাকা নেয়, তারা কি করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সর্বপ্রথমে আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের কথাগুলি শুনুন। আমি খুব গরিব মানুষের ছেলে, ভালো করে মন দিয়ে শুনবেন। এখনো আমার বাড়িতে যাবেন, মাটির দেয়াল আর এলবেস্টারের চাল। আমার ভাই বসে আছে, দেখাতে পারবেন না ওর গলায় কোনো সোনার রূপো আছে, হাতে কোনো সোনার রূপো আছে। আপনি আমার বাড়িতে যাবেন, আমার ছেলে মেয়ে স্ত্রী, আমার বাবা মা, কাউকে কারোর হাতে কোনো গহনা আছে। এই হরি নামের কীর্তনের যতগুলো টাকা, ভালো করে শুনুন, আজকের অন দ্য স্পট ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি বলছি, আমি 3টে প্রজেক্টের উপরে কাজ করছি, 3টে পরিকল্পনার উপরে। একটা হচ্ছে, আমার সমাজের মানুষ ম্যাথ মানে গণিত আর ইংলিশে কাঁচা। আপনি যখনই সায়েন্স সাবজেক্ট নিতে যাবেন, কমার্স বা আর্টসে কোনো কাজে লাগে না, কোনো কিছুতে হয় না। আপনাকে কিছু করতে গেলে সায়েন্স অবশ্যই নেওয়া লাগবে, আর এই সায়েন্স নিলে আপনাকে ম্যাথ আর ইংলিশ এ দুটো আগে লাগবে। তার জন্য আমার প্রথম প্রজেক্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তার জন্য আমি জায়গা নিয়েছি, সেই কাজ আমি করছি। আমার দ্বিতীয় প্রজেক্ট, এখন গ্রামে গঞ্জ থেকে খেলার মাঠ উঠে যাচ্ছে। বাচ্চারা যদি খেলাধুলো না করে, বল যদি না খেলে, ক্রিকেট যদি না খেলে, ফুটবল কবাডি যদি না খেলে, তারা মজবুত হবে কি করে? তারা মোবাইলে হারিয়ে যাচ্ছে। তাই তাদের জন্য একটা বড় খেলার মাঠ, এই 2 নম্বর প্রজেক্ট। আর 3 নম্বর প্রজেক্ট, ভালো করে শুনবেন, আমার কীর্তনের টাকা দিয়ে আমি কি করছি, যেটা আমি আমার সংসারেও পর্যন্ত লাগাই না। অনেক কীর্তনিয়া আছেন, তারা সারা জীবন কীর্তন করতে করতে যখন অসুস্থ হয়ে পড়ে, তাদের ট্রিটমেন্ট চিকিৎসার জন্যে কোনো জায়গা থাকে না। অনেক বাউল গায়, ভাটিয়ালি গায়, লোকগীত গায়, অনেক সাধু বৈষ্ণব ব্রাহ্মণ পূজারী পণ্ডিত এমন আছেন যারা পূজা করতে করতে ভগবানের চরণে জীবনটা শেষ করে দিয়েছেন, অথচ অসুস্থ হলে তারা চিকিৎসা ব্যবস্থা পায় না। তাই তাদের জন্যে খুব কম খরচে ট্রিটমেন্টের জন্যে আমি একটা হসপিটাল নির্মাণ করছি। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। তাহলে আপনারা শুনলেন। এবার আপনারা কথাগুলি মন দিয়ে শুনুন এবং চিন্তা ভাবনা করার পরে আপনারা কমেন্ট করবেন বা আপনাদের মতামত জানাবেন। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর নিজের কীর্তনের আসরে সবসময় বলে যে আমাদের প্রয়োজন আছে স্কুল, কলেজ, হসপিটাল। আপনার যদি শরীর খারাপ হয় তাহলে আপনি মন্দিরে গিয়ে চিকিৎসা করাবেন না, আপনি কোথায় যাবেন? আপনি হসপিটালে যাবেন। তার জন্য উনি হসপিটাল নির্মাণ করছেন। কেউ আপনাকে কুসংস্কারে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখছে, এই তাবিজ নাও, মাদলি নাও, অমুক নাও, ঢ্যাক নাও, আরো অনেক কিছু। এই যে মানুষ আপনাকে ঠকাচ্ছে, এটা আপনি বুঝবেন কি করে যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে? তার জন্য শিক্ষার জন্য তিনি স্কুল খুলছেন।
এবং শরীর চর্চার জন্য যেটা দরকার সেটা আপনারা সকলেই জানেন, খেলাধুলো করতেই হবে। তাই খেলাধুলো এটা হয়ে গেল দীনকৃষ্ণ ঠাকুরের বিষয়ে। কিন্তু এখন কথা হচ্ছে, এই দেশে যারা আমরা এসসি এসটি ওবিসি যারা আমরা এই হিন্দু ধর্মে রয়েছি, তাহলে এই হিন্দু ধর্মের মধ্যে আমরা সাধু গুরু, যারা কথাবাচক, যারা সঙ্গীত শিল্পী, লোকগীতি শিল্পী, তাদেরকে মঞ্চ বানিয়ে দিই। সেই মঞ্চে এসে তারা আমাদেরই টাকা নিয়ে যায়, অথচ আমাদেরকে কি শোনায়? কুসংস্কার, অন্ধবিশ্বাস। নালে আমাদের যে সরকারের একটা সংরক্ষণের বিষয় রয়েছে, যে সংরক্ষণের দ্বারা আমরা হয়তো এডুকেটেড হতে পারবো, আমার টাকা পয়সা নেই তার জন্য সরকার আমাকে একটু হেল্প করবে, সেই সংরক্ষণটুকু দেওয়া হয়েছে। সেই সংরক্ষণকে কিছু কিছু বাবা ঢাবারা বিরোধ করে। ভালো করে বোঝার আছে, আমরা টাকা পয়সা দিয়ে মঞ্চ লাগাবো, এদেরকে টাকা দেবো, আবার সেই বাবারাই আমাদের সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলবে। সেই রকম আছে অনুরুদ্ধ মহারাজ, আপনারা জানেন তো। এই অনুরুদ্ধ মহারাজের আসল নাম হচ্ছে অনুরুদ্ধ রাম তেওয়ারি, মানে ব্রাহ্মণ। কি সংরক্ষণের বিরোধিতা করে, বলে সংরক্ষণ সমাজকে আপাহিজ করে দিচ্ছে। डॉक्टर साहब, डॉक्टर अंबेडकर जी ने आरक्षण इसलिए दिया था कि हमारी ये समाज आगे बढ़े, पर वो आरक्षण समाज को आगे बढ़ने में सहयोगी तो कम बना, लेकिन वह आरक्षण ना अपाहिज कर रहा है समाज को। তো এই হচ্ছে অনুরাধাচার্য মহারাজ। এবারে এনার কীর্তি শুনুন। ইনি যে সমাজকে আজকে সংরক্ষণের বিরোধিতা করছে, এসসি এসটিদেরকে বিরোধিতা করে, বা এই অন্ধবিশ্বাস কুসংস্কার প্রচার করে, ইনি আবার বৃদ্ধাশ্রম করেছে। বিষয়টাকে বুঝুন। একদিকে মানুষকে আমি অন্ধবিশ্বাস কুসংস্কারের মায়া জালে বেঁধে রেখে দেবো, সেখান থেকে টাকা অর্জন করব। সেই মানুষগুলির মেন্টালি যে সোচ হবে, সেই সোচ বাবা মাকে খেতে দেবে আপনাদের মনে হয়? তাহলে তার জন্য তো বৃদ্ধাশ্রম দরকার। তাহলে একদিকে মানুষকে অপহেজ করে দাও মেন্টালি ভাবে, তারপরে তাদের জন্য বৃদ্ধাশ্রম বা তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা প্রত্যেক দিন করে দাও। তারা খাবার দাবার খাবে না, নিজে টাকা উপার্জন করতে পারে না, এবার কি করবে? সেখানে খাবে, সেই বৃদ্ধাশ্রমে থাকবে। এর জন্য দায়ী কারা? যারা এই দেশকে চালাচ্ছে, যারা এই সমাজকে চালাচ্ছে, যে সাধু গুরু সন্তদের কথায় এই সমাজ উঠবস করছে, তাদের জন্য এই বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে, আর অন্য কারোর জন্য হয়নি। এটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা বিষয় আমি উদাহরণ দিই। দেখুন, আপনারা জানেন ভারতবর্ষের বুকে এমন বহু বড় বড় কোম্পানি আছে। তার মধ্যে একটা কোম্পানি আছে যার নাম আমি বলছি না, কিন্তু আপনারা অনেকেই জানেন। সেই কোম্পানির এত এত প্রোডাক্ট আছে, এডুকেশন থেকে শুরু করে আপনার ঘরের যাবতীয় খাবার দাবার থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সমস্ত কিছু সেই কোম্পানি তৈরি করেছে। একদিকে সেই কোম্পানি নেশাগ্রস্ত জিনিস বিক্রি করে, মদ বিক্রি করে, সিগারেট বিক্রি করে, তামাকু বিক্রি করে, আবার অন্যদিকে একটা হসপিটাল তৈরি আছে। তার মানে বুঝতে পারছেন, একদিকে মদ বিড়ি গাঁজা সিগারেটের ফ্যাক্টরি নির্মাণ করে মার্কেটিং করে মানুষকে এই নেশাগ্রস্ত করছে, আবার সেই মানুষগুলোই যখন এই ধরনের বড় একটা রোগ হচ্ছে তখন একটা ক্যান্সারের হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে, সেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে। আপনারা ভাবতে পারেন, পরিকল্পনা ভাবে এটা করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যাকে মাসিহা মনে করি, সেই মাসিহাই যে আমাদেরকে নষ্ট করে দিয়েছে, আর তার জন্যই আমাদেরকে ওপর থেকে শুধু এরকম ভাষণ দিয়ে দেয়, একটু দান দক্ষিণা দিয়ে দেয়, তো আমরা ভাবি এই আমাদের মাসিহা। আশা করি বিষয়টা আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। তো যারাই আজকে অন্ধবিশ্বাস কুসংস্কার বিক্রি করে আপনাদের মগজে ঢুকিয়ে আজকে টাকা পয়সা উপার্জন করছে, আর তারা যদি বৃদ্ধাশ্রম করছে, আরো কিছু করছে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে একদিকে মানুষকে সঠিক আলোয় আলোকিত করবে না, আর অন্যদিকে আপনার ভাবনা আশাকে নিয়ে ছেলে খেলা করবে। এইরকমই একজন লোকগীতি সিঙ্গার রয়েছে, যিনি লাগাতার
যে কোনো প্রোগ্রামে যাক, যেখানেই মানুষজন আমাদের ডাকুক, সেখানে কি করে জানেন? শুধুমাত্র ডবল মিনিং এর গান। এই ডবল মিনিং এর গানে যে যুব সমাজ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মেন্টালিটিতে কি প্রভাব পড়বে উনি জানেন না? জানেন। সেই শিল্পীকে বাদল পাল, যিনি কয়েকদিন আগে আমার নামে, দীনকৃষ্ণ ঠাকুরের নামে এবং আমাদের মতো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, যারা সত্যকে, কুসংস্কারকে বারবার মানুষের কাছে তুলে ধরে, তাদেরকে নিয়ে ইনি ভিডিও বানিয়ে বিরোধ করেছে। আর ইনি সেই মঞ্চে গিয়ে, যেটা ভোজপুরি ইন্ডাস্ট্রিতে হয়, ভোজপুরিতে হয় ডবল মিনিং গান, সেটা বাংলা আজকে পুরুলিয়াতে ভরে গেছে। এটা লজ্জা বলবো, না এটা পুরুলিয়া সংস্কৃতি বলবো, না বাংলা সংস্কৃতি বলবো, সেটাই ভাবতে অবাক লাগে। আপনারাই বলুন, আপনারা ওনার গান শুনেছেন? এত ডবল মিনিং এর গান, এতে কি হবে সমাজে? তাহলে তারা একদিকে যুব সমাজের মাথাগুলোকে নষ্ট করছে, অন্যদিকে এই সমাজ থেকে টাকা উপার্জন করে হসপিটাল বানাচ্ছে। তাহলে একদিকে আমরা সমাজকে নষ্টও করছি, আর একদিকে আমরা নাম কামাচ্ছি। বারে বা লীলা, এটাই চলছে আমাদের ভারতবর্ষে। আর আমরা বুঝতেই পারছি না, আমরা ভাবছি ওরাই আমাদের মাসিহা। ভালো কাজ করে টাকা অর্জন করে দেখিয়ে দিক, সেটা মুরদ নেই। তো এদেরকে আপনাদেরকে বুঝতে হবে, এদেরকে চিনতে হবে। আবার আরেকজন বাবাজি আছে, যিনি চোখে দেখতে পান না, জঘন্য মন্তব্য করে। যারা এই দেশের এসসি এসটি রয়েছে তাদের বিরুদ্ধে মন্তব্য করে। কি মন্তব্য? না বলে যে সংরক্ষণ হাটিয়ে দিলে জাতি ব্যবস্থা খতম হয়ে যাবে। শুনুন। तो जात के आधार पर ये आरक्षण बंद कर दें, जातिवाद अपने आप समाप्त हो जाएगा। यदि नेताओं को दम हो, कुर्सी के भेड़ियों को, তাহলে বলুন ইনি নাকি শঙ্করাচার্য, আর সামান্যতম ন্যূনতম জ্ঞান নেই যে সংরক্ষণ আগে এসেছে না জাত পাত আগে ছিল। এই দেশে 70-75 বছর হচ্ছে সংরক্ষণ লাগু হয়েছে। 1950 সালে যখন দেশের সংবিধান লাগু হয়, তারপর থেকে আস্তে আস্তে আমরা সেই সংরক্ষণের একটু সুযোগ সুবিধা পেয়েছি শিক্ষার দিক থেকে। কিন্তু আজকে 70-75 বছর আগে জাত ছিল না, জাতপাত ছিল না। তাহলে এদের জ্ঞান আছে না নেই? এরা আমাদের সমাজের বাবা, এরা বাবা নামে কলঙ্ক। এরা সমাজকে বিভ্রান্ত করছে, অথচ এরাই হাজার হাজার বছর ধরে এখনো পর্যন্ত আমরা সকলেই হিন্দু, কিন্তু হিন্দু সমাজের মধ্যে একটা সমাজের মধ্যে শুধু সংরক্ষণ সীমাবদ্ধ রয়েছে, পুজো করার অধিকারী শুধু ব্রাহ্মণ। যে কোনো বড় বড় মন্দিরে চলে যান, সব মন্দিরেই ব্রাহ্মণ পণ্ডিত থাকবে। এই দেশের যারা হিন্দু সমাজ থেকে এসসি এসটি ওবিসিরা আছে, তারা কোথাও শঙ্করাচার্য হতে পারবে না, সেই মন্দিরের পূজারীও হতে পারবে না। আর শুধু এদেরকে নিয়ে এসে আমরা ভাববো যে আমাদের ধর্মকে আমরা বাঁচাচ্ছি, ঘোড়ার ডিম করছি। আমি কেন এই কথাগুলো বললাম, কেন বলছি? শুধুমাত্র আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি যে কারা কুসংস্কার, অন্ধবিশ্বাস, কারা আমাদের অধিকারকে নিয়ে আজকে টুপি পরিয়ে আমাদের কাছ থেকে টাকা অর্জন করছে আর আমাদের এই মাসিহা হওয়ার চেষ্টা করছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে সেই প্রকৃত অর্থে যদি আমি দেখি, তাহলে যিনি বারবার বলেন কীর্তনের আসর থেকে যে আপনার রোগ জ্বালা হলে মন্দির যেতে হবে না, আপনাকে হসপিটালের প্রয়োজন। আপনি লাখ ভগবানকে ডাকুন, কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে সেই কীর্তনিয়া নিশ্চয় আপনার, আমার, এই দেশের মানুষদের চোখকে খুলে দিচ্ছে, সঠিক আলোয় আলোকিত করছে। আর তিনি যে টাকা নেন, তিনি অন দ্য ক্যামেরায় সে কথা বললেন, আমি আপনাদেরকে শোনালাম। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। আর যদি চাইছেন যে কুসংস্কার মুক্ত ভারত কিছু হলেও আমরা গড়ে তুলতে পারবো, তাহলে আমাদের মতো যে সমস্ত চ্যানেল রয়েছে ছোট বড় যারা কাজ করছে, তাদেরকে অবশ্যই চ্যানেলকে মজবুত করার জন্য আর্থিক সহযোগিতা করবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।